125 ফুটের মূর্তি, হিন্দুবাদী মনোভাব এবং একই সঙ্গে আরো অনেক ন্যারেটিভ এক জায়গায় এসে উপস্থিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যিই কি বাংলার রূপকার ছিলেন, এই প্রশ্ন নিয়েও তো অনেকে চর্চা শুরু করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই কি বাংলার জন্ম হয়, পশ্চিমবঙ্গের জন্ম হয়, এ নিয়েও অনেকে কথা বলতে শুরু করেছেন। কিন্তু আমরা ভুলে যাই একটা জিনিস, কোনো মানুষকে নিয়ে যদি বিতর্ক থাকে তাহলে তার পক্ষে যাওয়ার মতন অসংখ্য যুক্তি রয়েছে। আজকের এই আলোচনায় আপনাকে এমন কিছু অজানা তথ্য দেবো যা আপনি এর আগে শুনেছেন কিনা সন্দেহ আছে। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। আর এই গুরুত্বপূর্ণ এপিসোডটাতে আজকে আমার সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাংবাদিক, প্রাবন্ধিক, একসঙ্গে অনেক কিছু ওর মধ্যে রয়েছে। শুধু তাই নয়, পড়াশোনা করেই পুরো জীবনটা কার্যত কাটিয়েছেন। আজকের বেঙ্গল পলিটিক্সে সিদ্ধার্থদা, আপনাকে স্বাগত। একদম সরাসরি প্রশ্নে ঢুকে যায়, বিষয়ে ঢুকে যায়, কোনো ভনিতার দরকার নেই। যদি ইতিহাস একটু এদিক ওদিক হতো তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী হতেন শ্যামাপ্রসাদ মুখার্জি? হয়তো হতো, কারণ দেখুন একটার ব্যাপার দেখো, যখন এই মানে দেশ ভাগ হচ্ছে বা স্বাধীনতা পাচ্ছে সেই সময় কিন্তু একটা বিজনেস লবির কিন্তু সাপোর্ট ছিল। মানে এই বিল্ডার টিল্ডারদের তখন তো বেশ প্রভাব, এবং তাদেরও কিন্তু একটা শ্যামাপ্রসাদের প্রতি মানে হ্যাঁ হতে পারে যে সেইভাবে হিন্দু মহাসভার সিট নেই, কিন্তু মানে এরা কিন্তু মানে কংগ্রেসের অনেকগুলো সিট বা এটা এটা যেমন ঘটনা, ওই ফিগারটা ম্যাজিক ফিগারটা আলাদা, কিন্তু তার কিছু একটা ইনফ্লুয়েন্স ছিল। এবং বুঝতেই পারো তো, ব্যবসার সঙ্গে একটা পলিটিক্স এর রিলেশন থাকে, তার ফলে এরা চাইতো। এবং এরা শোনা যায় যে বিড়লা নাকি গান্ধীজিকে এবং প্যাটেলকে বলেছিলেন ওকে যদি মুখ্যমন্ত্রী করা যায়, সেটা নাকি। আচ্ছা, সেটা হলো না কেন শেষ পর্যন্ত? এই ইকুয়েশনটাকে দাঁড় করানো সেটা হয়তো দেখো, সেটা হয়তো নাম্বার অফ সিটস কংগ্রেসের অনেক বেশি বলে আমার ধারণা, সেই জন্যই হয়তো হয়নি, বা আরো অন্য কারণ থাকতে পারে কি, সেটা মানে এই অ্যানালিসিসটা আমার ঠিক জানা নেই। তবে কিছু লোক চেয়েছিল, কিন্তু তারই হয়তো ফলস্বরূপ ও হয়তো এখানে হলো না, কিন্তু আলটিমেটলি শিল্পমন্ত্রী হলো, মানে কেন্দ্রীয় ভাবে। মানে জওহরলাল নেহরুর ক্যাবিনেটে উনি শিল্প সরবরাহ মন্ত্রী হলেন। তো মানে বিজনেসের বা ইয়ের একটা লিঙ্কেজ কোথাও একটা আছে, নিবিড় যোগাযোগ একটা আছে। আর তখনকার কলকাতায় কিন্তু মানে বিজনেসের এখনকার বিজনেসের অবস্থার মতো তো নয়। হ্যাঁ, এবং বিড়লাদের সঙ্গে জানো গান্ধীজির খুব ভালো সম্পর্ক, তাদের একটা ইনফ্লুয়েন্স ছেড়ে যদি বলে হয়তো এরকম হতে পারে যে ওটা না হয় এটা হলে হয়তো ইন্ডাস্ট্রি ভালো হতো, এই ভেবেই হয়তো তাকে ইন্ডাস্ট্রি মিনিস্টার করা হয়েছে, যে ওভারঅল সবকিছু তাতে অবশ্যই বাংলা তাতে সুবিধা পেত। এটা একটা জিনিস সিদ্ধার্থদা, শোনা যায় যে নেহেরু নাকি ইনিশিয়াল পার্টে কিছু ব্যাপারে তো শ্যামাপ্রসাদকে নিতে খুব একটা আগ্রহী ছিলেন, কনফ্লিক্ট ছিল। মানে এই কনফ্লিক্টের জায়গাগুলো কোথায় কোথায়? দেখুন, নেহরুর অ্যাটিটিউড এবং ইয়ের অ্যাটিটিউডের মধ্যে তো একটু তফাৎ আছে। মানে হিন্দুত্ববাদী, ওর ঠিক হিন্দুত্ববাদী তো অতটা নয়। হ্যাঁ, এবং এরা ওরা একটু লিবারাল জাতীয়, তার ফলে কিন্তু তার মানে এই নয় আমার ধারণা যে একেবারে তাকে ইগনোর করতেন বা একেবারে নিতেন না। হয়তো দেখো ইন্টারনালও তো অনেক মধ্যে যে রাইভালরি থাকে, কনফ্লিক্ট থাকে, সেরকম ব্যাপার থাকে, কিন্তু আবার তাকে মানে হয়তো কনফ্লিক্ট থাকলেও তাকে আবার গুরুত্ব দেয়, সেই জন্য তার জন্য একেবারে তাকে ইগনোর করতে পারেনি, যার জন্য ইন্ডাস্ট্রি মিনিস্টারটা। আর হয়তো যেটা মনে করা হয় যে হয়তো বিড়লারা একটা ইনফ্লুয়েন্স করেছিল, তার জন্য গান্ধীজি যেটা বলে যে তারও একটা বদায় বলা ছিল যে ওকে একটা ইন্ডাস্ট্রি মিনিস্টার করো। মানে এখানে বল্লভভাই প্যাটেলেরও একটা ইনফ্লুয়েন্স 100% পারে। ওদের বল্লভভাই প্যাটেলের সঙ্গেও কিন্তু বিড়লাদের ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, মানে বরং এদের সঙ্গে একটু নেহেরুর দূরত্ব ছিল বড়। পরবর্তীকালে অবশ্য দেখা যায় যে গান্ধীজিও মারা গেল, বল্লভভাই প্যাটেলও মারা গেল, তখন কিন্তু হয়তো এরাও দেখলো নেহেরুর কাছে যেতে হবে, তখন কিন্তু বিড়লাদের ইকুয়েশনটা একটু বোধহয় বেটার হয়েছে। কিন্তু প্রথম দিকে খুব ভালো যে ছিল না, কারণ দেখো এরা মানে নেতাজির মতো তো নেহেরু একটু সোশ্যালিস্ট মার্কা ছিল, এই ব্যাপারটাই তাদের একটু কনফ্লিক্ট থাকতো। এই জিনিসটা মানে ওই অ্যাটিটিউডের একটু তফাৎ তো থাক। বুঝতে পেরেছি। ঘনশ্যাম বিড়লা, ব্রজমোহন বিড়লা, এদের কাছাকাছি হওয়ার জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি শেষ পর্যন্ত ভারতের প্রথম শিল্পমন্ত্রী হলেন? হতে পারে, একটা ইনফ্লুয়েন্স ছিল। কারণ আমি বলছি যে 30-এর দশকে যখন হিন্দু মহাসভা ঘটছে, তখন হিন্দু মহাসভার সঙ্গে কিন্তু মানে বিজনেস লবিরও কিন্তু একটা যোগাযোগ ছিল, তাদের মানে সম্পর্ক ভালো ছিল, এটাও একটা।
এটা একটা নিশ্চয়ই একটা দিক, এটা একটা উপাদান এটা হিসেবে, বড়। এটা একটা উপাদান হিসেবে কাজ করেছে। ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি কি কাজ করেছেন, মানে একটা এবারে সবচেয়ে বড় কথা যেটা প্রথম দেশের শিল্পনীতি 48 সালে যখন হয়, সেটা কিন্তু ওনার হাত দিয়েই হয়েছে। আচ্ছা, এটা হয়তো ঠিক কথা যে বলতে পারো যে মিক্সড ইকোনমি, এবং যেটা হয় যে আমাদের প্রথম মিক্সড ইকোনমি দিকে গেছি, সোশ্যালিস্টও নয় আবার ক্যাপিটালিস্টও নয়, মাঝামাঝি একটা পথ। সেখানে মানে সরকারি মালিকানায় যেমন থাকবে এবং বেসরকারি মালিকানায় থাকবে, এই যে ভাবনা চিন্তা কোনো, দেখো বললাম তো যে হয়তো মধ্যপন্থা, হয়তো এটাই নেহরুরও মিক্সড ইকোনমি আসতে বাধ্য হয়েছিলেন ঠিকই, সেখানে কিছুটা হয়তো এই মানে সবকিছুতে একটা আলোচনা, একটা বার্গেনিং, একটা থাকেই। হ্যাঁ, তখনকার এই অ্যাসপেক্টটাকে তো মানে অনেক সময় বলা হয় যে নেহরুর মিক্সড ইকোনমি, নেহরুর এক্সপ্রেশনই নিশ্চয়ই, কিন্তু নেহরু তো একটু বেশি সোশ্যালিস্ট ছিলেন, তার তাহলে তো মানে সরকারি উদ্যোগ বেশি দিকে থাকতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। তার মানে হয়তো এই একটা বার্গেনিং বা একটা আলোচনায় কিছু একটা মধ্যপন্থার ব্যাপারটা আসছে। সেটা হয়তো এর এফেক্টটা। আসলে আমাদের সমস্যা হয় কি জানো তো, সবসময় বড্ড বেশি রাজনীতি নিয়ে ভাবি বাঙালি এখন পার্টিকুলারলি, তাদের এই শিল্প বা মানে রিসেন্ট তো দেখছো যে যতটা মানে শ্যামাপ্রসাদের এই বাংলা ভাগ বা তার বিতর্কিত মৃত্যু নিয়ে কথা হয়, ততটা কিন্তু তিনি যে মানে তার হাত দিয়ে যে প্রথম শিল্প নীতি, এই কথাটা বেশি হয় না। আমরা মানে যেন শিল্প বা বাণিজ্যটাকে একটু যেন বাঙালি যেন ইগনোর করতে যাই, এই করতে করতে এই অবস্থা আজকাল আমাদের পেছিয়ে যাচ্ছি ব্যবসায়। এই শিল্পনীতিতে মানে নেহেরুর সরকার তার প্রথম শিল্পনীতি, মানে ভারতবর্ষের প্রথম শিল্পনীতি, সেই শিল্পনীতি কেন সিগনিফিকেন্ট ছিল ওই ওই সিচুয়েশনে? দেখো একটা এবং ঠিক এই অ্যাঙ্গেল থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্ব কেন এতখানি বেশি বলে আপনার মনে হচ্ছে? দেখো ওই সময়টা তো একটা জাস্ট একটা নতুন দেশ তৈরি হয়েছে, মানে পরাধীন থেকে স্বাধীন হয়েছে, তখন সে কিভাবে চলবে না চলবে সে নিয়ে তো একটা দ্বিধাদ্বন্দ্ব আছেই। সবাই যে মানে কংগ্রেসের মধ্যেও জানো যে রাইট ইজ লেফট ইজ ব্যাপার আছে, মানে কেউ কেউ একটু বাঁদিক ঘেঁষা, কেউ কেউ একটু ডান দিক ঘেঁষা। সেখানে তখন একটা মধ্যপন্থা, মানে কুটির শিল্পকে প্রায়োরিটি দেব নাকি আমরা হেভি শিল্পকে প্রায়োরিটি দেব, এই ধরনের তো একটা মানে যেমন মানে তোমার গান্ধীজির মধ্যেও তো একটা ভীষণভাবে কুটির শিল্পকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপার থাকতো। সেই জায়গায় উনি কিন্তু মানে এর যে আমাদের কি বলে প্ল্যানিং কমিশনের যে ব্যাপারটা, প্রথমে সুভাষচন্দ্র সভাপতি থাকাকালীন যখন ওই প্ল্যানিং কমিটি করে ও যেভাবে এগোচ্ছিল, পরবর্তীকালে নেহরু সেটাকেই কিছুটা ফলো করতে চেয়েছে। মানে সেই এই জায়গাটা থেকে গিয়ে হয়তো বেরোতে গেলে, আর এটাও তো ঠিক যে পুরোটাই সরকারি উদ্যোগে থাকবো, যারা যারা বেসরকারি উদ্যোগ আছে, যে ইন্ডাস্ট্রি আছে, তাদের একটা লবির প্রেশারও আছে, এবং তাদের একেবারে ইগনোর করা যায় না, তাদের সঙ্গে নিয়েও চলতে হবে। কারণ বুঝতেই পারো যে একটা সময় কিন্তু পরাধীন ভারতে কিন্তু বিল্ডার আবার স্যাক্রিফাইসও করেছে, মানে তারা কিন্তু জানে না কবে স্বাধীন হবে, কিন্তু তারা তো গান্ধীজিকে বা কংগ্রেসকে হেল্প করতো। হ্যাঁ, সে তার ফলে যখন স্বাধীন হচ্ছে তখন তো তাদেরও একটা জোর থাকবে, আমরা তোমার পাশে ছিলাম, আমাদেরও তোমরা দেখো। সেখানে তাদের তো একেবারে ইগনোর করে দেওয়া যাবে না যে সবই সরকারি জায়গা হয়ে যাবে, তা হবে না। সেটা একটা মনে হয় এই জিনিসটার মধ্যে একটা কিছু সমঝোতা ব্যাপারটা থাকতে হয়েছিল। তার ফলেই কিছুটা সরকারি জায়গাকে আমরা জায়গা এবং কিছুটা বেসরকারি জায়গাকে মাঝামাঝি নিয়ে হতে চেয়েছে, পুরোপুরি সোশ্যালিস্ট নয়, পুরোপুরি ক্যাপিটালিস্ট নয়, মিক্সড ইকোনমির দিকে। সিদ্ধার্থদা, আপনার কেন এটা মনে হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে শিল্পনীতি ছিল, সেই শিল্পনীতি অনেকটাই যুগোপযোগী, মানে যুগের থেকে এগিয়ে থাকা শিল্পনীতি? এটা কেন মনে হচ্ছে? যুগের থেকে এগিয়ে থাকা না, তখন একটা সিচুয়েশন অনুযায়ী। দেখো এটার সঙ্গে মিক্সড ইকোনমির কথা বলতে নেহরুরই মিক্সড ইকোনমি বলা হয়, এবং শুধু তাই না, ওই সময় নেহরু বলে নয়, তোমার এই ডিভিসি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কি বলে মেঘনা শাহদেরও কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে। ডিভিসি যখন তৈরি হচ্ছে, বুঝতে তো তারা কিভাবে করবে, কিভাবে মানে উন্নয়নটা কিভাবে আসবে, হতেই পারে শুধু তো রাজনীতিবিদ, তিনি একজন বিজ্ঞানীদেরও সাহায্য নিতে হবে। কিভাবে আমরা তো তখন সেই খুব বড় বড় জিনিস তৈরি করিনি, আমরা আস্তে আস্তে মানে বিদ্যুৎ, ইস্পাত দিয়ে শুরু হয়েছে, নিশ্চয়ই টাটারা তখন মানে ডিস্কো হয়ে গেছে ঠিকই, কিন্তু এবার আমাদের অনেক কিছু করতে হবে। এবার তো আর
ইংরেজরা নেই, হুম নিজেরা করতে হবে, স্বাবলম্বী হতে হবে। হুম এই বিষয়টা ভাবতে গিয়ে তার ফলে বেশ কিন্তু আবার করতে গেলে দেখো বড় একটা ইন্ডাস্ট্রি করতে গেলে প্রচুর টাকারও দরকার। হুম সেখানে একটা ইন্ডিভিজুয়াল লোক টাকার বদলে সরকার যদি টাকা দেয় হুম সেটা করতে সহজ। হুম আজকে হয়তো দুম করে আমরা বলছি সবই বেসরকারিকরণ বেসরকারিকরণ বলে তো নয়, কেন মানে সরকারের হাতে কিছু থাকার দরকার হুম। সেটাও তো ভাবা দরকার, এবং সেই সময় সেটা ভাবা হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে আমি দেখছিলাম যে 4টে ভাগে আপনি ভাগ হ্যাঁ, করেছেন, ওই এই 4টে ভাগ ওটা মানে ওই শিল্প তখন যেটা বলতো যে মানে মোটামুটি ওই যে 4টে ভাগে তখন ভাগ করা হয়েছিল, যেটা হলো স্ট্র্যাটেজিক শিল্প, মানে আর একটা হলো মৌলিক শিল্প, আর একটা হলো বলেছিল গুরুত্বপূর্ণ শিল্প, এবং এই তিনটের বাইরে যেগুলো সেটা হলো অন্যান্য শিল্প। হুম এই কৌশলগত শিল্পটা সরকারি ক্ষেত্রের অন্তর্গত রাখা হয়েছিল। এর ভেবে আন্তারে ছিল কেন্দ্রীয় সরকারের মানে একচেটিয়া অধিকার, সেগুলো হলো অস্ত্র, গোলাবারুদ, হুম পারমাণবিক শক্তি, হুম রেল পরিবহন। হুম বুঝতে পারছো, এটা কারণ মানে এগুলো কিছু সেফটির জন্য হয়তো রাখা উচিত সরকারের পুরোপুরি হাতে। হুম তারপরে যেটা মৌলিক শিল্পগুলোর মধ্যে ছিল, সেখানে সরকারি এবং বেসরকারি দুজনেই বলছে কাজ করবে। হুম এর মধ্যে দেখো কয়লা, লৌহ ইস্পাত, বিমান, জাহাজ, টেলিফোন, টেলিগ্রাফ, ওয়্যারলেস যন্ত্রপাতি, এইসব এদের মধ্যে পড়েছিল। হুম হুম এবং ঠিক হয়েছিল কি, নতুন যে কাজগুলো করা হবে এই ক্ষেত্রে সেটা সরকারি করতে করবে, আর এক্সিস্টিং যেগুলো আছে হুম। বেসরকারি হয়তো কিছু কিছু আছে সেগুলো যেরকম চলছে চলুক, এবং যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে তখন সরকার টেক ওভার করবে, হুম হুম এইটা। হুম এরপর এর বাইরে তোমার যেটা নিয়ন্ত্রিত ক্ষেত্রের গুরুত্বপূর্ণ কয়েকটা সেটা হলো, সেটা প্রায় গোটা 18টা এর আওতায় ছিল, মানে ভারী শিল্প, রাসায়নিক, চিনি, সুতি বস্ত্র, হুম। পশম, সিমেন্ট, কি বলে মেশিন টুলস, মোটর, ট্রাক্টর, মানে অনেকগুলো, 18টা নাম মানে বুঝতে পারছো অনেকগুলো। হুম। এবং এইখানে বলা হয়েছিল যে এই শিল্পগুলোর ক্ষেত্রে বেসরকারি অধীনে থাকবে, কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারের সঙ্গে কিছু কিছু জয়েন্ট ভেঞ্চারে হবে, এবং কিছুটা এরা নজরদারি করবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এরা নজরদারি করবে। আচ্ছা আর এই তিনটের বাইরে সেইটাকে আর একটা মানে রাখা হয়েছিল, মানে ওপরের তিনটে বিভাগের অন্তর্ভুক্ত না এমন অন্যান্য সকল শিল্প বেসরকারিতে অথবা সমবায় প্রথায় রাখা হবে। বুঝতে পেরেছি। মানে এইভাবে একটা ভাবা হয়েছিল। দেখো নতুন একটা সবে মানে জন্ম নিয়েছে একটা রাষ্ট্র, হুম তারও তো কিছু মানে তারও রিসোর্স যে খুব তা তো নয়। হুম আর মানে শাসনটাও সে নিজে করেনি, হুম তখনও সংবিধান তৈরি হয়নি, হুম মানে সেইভাবে আইনের কাঠামো হয়নি, হুম। মানে সেগুলো নিয়েও ভাবতে হচ্ছে, হুম নতুন নতুন অনেক কিছু বদলাতে হচ্ছে আইন। হুম এই 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 অবস্থাতে এই স্ট্র্যাটেজিতে নিয়ে তারা এগোতে চলেছে। তার ফলেই দেখো না, এই সময় তো মানে এর টাইমেই কিন্তু মানে নেহরুর সঙ্গে কনফ্লিক্ট হলো, তারপর ছেড়ে চলে গেল, সে তো অন্য ব্যাপার। কিন্তু এই সময় ডিভিসি, হুম চিত্তরঞ্জন লোকোমোবিল, হুম। এই দেখো 48 49 এই দুটো প্রতিষ্ঠান আজও টিকে রয়েছে এবং বহাল তবিয়তে রয়েছে। ভাববে না কেন? এই দুটো তৈরির কারণ কি ছিল, মানে চিত্তরঞ্জন লোকোমোটিভ আর ওদিকে আপনার দামোদর ভ্যালি কর্পোরেশন, মানে এটা তো তৈরির একটা- কারণটা কি ছিল, মানে কি কারণ তো ভাবনা থেকে এটা? একটা তো মানে বিদ্যুতের ব্যাপার হুম, তো হুম। আমাদের মানে বিদ্যুতের বাড়াতে হবে প্রোডাকশন, সে তো নানাভাবে কিভাবে করতে হয়। হুম হ্যাঁ, এটা তো একটা। আর ওই রেলের লোকোমোটিভ, এটা তো মানে ইনফ্রাস্ট্রাকচারের, এই যে বললো প্রথমেই বলেছিল যে পরিবহন রেল পরিবহনের রেলটাকে ক্ষেত্রে, হ্যাঁ। রেলটাকে নিজেদের হাতে রাখবে। সম্প্রসারণের জন্য। হ্যাঁ, সেগুলো তো করতে হবে। এবার যোগাযোগ ব্যবস্থা আরো ভালো করতে হবে। হুম মানে ইংরেজরা তো যোগাযোগ ব্যবস্থা নিশ্চয়ই করেছিল, রেল করেছিল, সেটা তাদের নিজেদের মানে স্বার্থেই করা। স্বার্থের দিকে, হুম। কিন্তু এবার তো দেশের স্বার্থের দিকে ভেবে হুম। করতে হবে তো। হুম। তার ফলে এই জিনিসগুলো ভাবতে হয়েছিল তখন। হুম। মানে এটা তো মানে তবে এর সঙ্গে নিশ্চয়ই মানে এগুলোর বাদেও যে কুটির শিল্প জানে, কারণ একটা তো শ্রেণী গ্রামে থাকা, গ্রামীণ অর্থনীতি, সেগুলোকে নিয়ে তাহলে তো কুটির শিল্পকেও যাতে বাঁচে সেগুলোকেও যেটা, সেটাও কিন্তু ভাবা হয়েছিল। আচ্ছা। এবং শ্রমিকদের মজুরি, ওই যে বললাম সোশ্যালিস্ট ব্যাপারটা কিন্তু মানে নেহরু ইগনোর করতেন না। হুম। শ্রমিকদের মজুরি টজুরির ব্যাপারেও কিন্তু মানে ওই বললাম তো একটা মানে মাঝপথ থাকবে, বুঝতে পেরেছি, একটা ভারসাম্য রাখার চেষ্টা ভারসাম্য করছে। রাখতে। আর প্রথম হয়তো সেটা প্রথম একটা এক্সপেরিমেন্ট হুম হতে পারে, এক্সপেরিমেন্ট হুম হয়তো তার ভুল থেকেই হয়তো পরে কারেকশন হবে, হুম হতে পারে। হুম কিন্তু ওই পথে তখন চলতে চেয়েছিল, এবং এটাই হয়তো বলতে পারেন যে নেহরুরই হয়তো ইকোনমি অনেক সময় বলে, কিন্তু যদি তাইও হয়, হুম। কিন্তু শিল্পমন্ত্রীটা তো শ্যামাপ্রসাদ, শ্যামাপ্রসাদ মানে মুখার্জি। তাকে তো ইগনোর করে করা হয়নি নিশ্চয়ই। হুম। মানে
এবং আমি জানি না খুব একটা শিল্পনীতি নিয়ে ওনাদের দুজনের মধ্যে কনফ্লিক্ট সেভাবে কিনা আমি শুনিনি। যেটা কিন্তু মেন কনফ্লিক্ট কিন্তু পলিটিক্যালি কনফ্লিক্ট, এবং সেটা সে কাশ্মীর ইস্যু হতে পারে, সেটা বাংলাদেশ না, তখন পাকিস্তানি, হ্যাঁ, পাকিস্তানের উদ্বাস্তু সমস্যা, এইসব নিয়েই কিন্তু বেশি কনফ্লিক্ট। শিল্প নিয়ে কিন্তু আমার মনে হয় দুজনে কিন্তু মোটামুটি হয়তো সহমত হয়েছিলেন বলেই মনে হয়। বুঝতে পেরেছি। সেটা নিয়ে খুব একটা কনফ্লিক্টের কথা শোনা যায় না। আচ্ছা আচ্ছা, মানে পলিটিক্যাল কনফ্লিক্টটাই বেশি, ইকোনমিক কনফ্লিক্টটা কিন্তু নয়। আপনার কোথাও সিদ্ধান্ত এটা মনে হয় যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইতিহাস ঠিকঠাক মূল্যায়ন করেন? দেখো সেটা তো হতে পারে, এখন দেখো এরাও একরকম বলছে, এরাও একরকম বলছে, কোনটা ঠিক, কিছুটা তো কনফিউশন তৈরি হয়। যেমন মানে আমার একটা ধারণা যে এম, আহ, আমি এখনকার রেসপেক্টে একটা উদাহরণ দিয়ে বলছি, এই রাম বামরাম বামরাম তো তার কারণ সেটা যদি দেখি, মানে বামেরা অনেকেই বিজেপিকে সাপোর্ট করেছে, হ্যাঁ, এই যে বিজেপির এই জয়ের জন্য। তার কারণ কি, বামেরা তাহলে ওদের সাপোর্ট করলো কেন? কারণ হয়তো তৃণমূলের কাছে মার খাচ্ছিল, কিছুটা শেল্টারের জন্য, কিছুটা ইয়ের জন্য হয়তো করেছে। বা তৃণমূলকে সরাতে গেলে একটু সরাতে গেলে বিজেপি পারে এই এবং পরিস্থিতিতে। আমি তো এখনো আমি দেখছি হয়তো এই লাস্ট ভোটেও অনেকে বামেদের ভোট দিয়েছে, বাম সমর্থকরা বামেদেরই ভোট দিয়েছে, খুঁজে খুঁজে হয়তো 4টি ভোট পেয়েছে সেখানে, যে বামেরা ভোট দিয়েছে। কিন্তু তারা এই অবস্থায় মানে তৃণমূলের এই ছন্নছাড়া অবস্থায় খুশি। মানে তাদের মানে যত না বিজেপির সমর্থক, তারা হচ্ছে তৃণমূল বিরোধী হয়তো। এটা হ্যাঁ, এই জায়গাটা সেখানে আমি বলছি, যদি তুমি একটু পেছন ফিরে দেখো, আমার মাঝে মাঝে মনে হয় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি আরো কিছুদিন বাঁচতেন, হয়তো বামেদের সঙ্গে তাদের সম্পর্কটা আরো কাছাকাছি হতে পারতো। কারণ কেন বলছি, কিছু কমন ইন্টারেস্ট, পাওয়ার পলিটিক্স এর এটাই হয়তো ব্যাপার, হ্যাঁ, যে উদ্বাস্তুদের উপর একটা ইনফ্লুয়েন্স ছিল বামেদের, তারা ওই নিয়ে লড়ছে। আবার শ্যামাপ্রসাদের সঙ্গে নেহরুর কনফ্লিক্টের একটা যেমন কাশ্মীর, একটা কিন্তু এই উদ্বাস্তু সমস্যা। এই লিয়াকত নেহরু চুক্তির বিরুদ্ধে উনি রিজাইন করছেন, হ্যান ত্যান এইসব ব্যাপার করছে। হ্যাঁ, এইটার ফলে তারা কিন্তু নেহরু বিরোধিতা করতে গিয়ে এরা দুজন কিন্তু কাছাকাছি এসে যাচ্ছে। এবং তুমি যদি একটু বয়স্ক মানুষ, মানে এখন হয়তো তারা মারা গেছেন, বা তারা হয়তো যারা এই 50-এর দশকের স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, মানে আমাদের একটু আগের জেনারেশন লোক, তাদের মধ্যে দেখবে অনেকেই নেহরু বিরোধিতা করার জন্য, যেমন নেতাজির সমর্থক, তেমনি কেউ কেউ আবার শামসুন্দরের সমর্থক। এটা ওই মানে নেহরুর বিরোধিতা করার জন্য হয়তো। বুঝতে পেরেছি। মানে তারা যে মানে নেহরুর মানে এটা এখন যেটা কথা হয় যে সুভাষের সঙ্গে কি পুরোপুরি শ্যামাপ্রসাদকে মেলানো যায়, সুভাষের সঙ্গে তো অনেক ব্যাপারে কনফ্লিক্ট ছিল, কনফ্লিক্ট থাকতে পারে। ওটা হয়ে যাচ্ছে কি বলতো, যে মানে যেহেতু নেহরুর বিরোধিতা, নেহরুর কিছু জিনিস তখন বাঙালি ঠিক অ্যাকসেপ্ট করতে পারছে না, এই উদ্বাস্তু সমস্যাটা নিয়ে তারা কারণটা, এবং সেইখানে নেতাজি নেই, তার ফলে তখন তাদের কাছে শ্যামাপ্রসাদ মুখ হয়ে যাচ্ছে। এবং বামেরাও যখন ওই লড়াইটা করছে, এবং শুধু আমি এটাও বলে নয়, আমি যদি পরবর্তীকালে এই পাওয়ার পলিটিক্স এর ব্যাপারটাই বলছি, 77-এর আগে একমাত্র সিপিআই বাদে বাকি বাম বাম দলগুলো কিন্তু, বামেদের তো প্রচুর ভাগ, হ্যাঁ, নকশালও 77 সালে জয়প্রকাশ নারায়ণকে সাপোর্ট করেছিল। আচ্ছা, শুধু সিপিআই লেজি ছিল ইন্দিরা গান্ধী, ওই তখন তাদের সঙ্গে এটা। এবং আবার তোমার আরো একটু পড়াই, এটা বোধহয় তোমাদের স্টুডেন্ট লাইফে বোধহয় দেখেছো, যে ভিপি সিং এর একদিকে জ্যোতি বোস, একদিকে বাজপেয়ী, হ্যাঁ, মানে কি রাজীব গান্ধীর এগেনস্টে, কখনো ইন্দিরা গান্ধীর এগেনস্টে, কখনো নেহরুর এগেনস্টে, এরা কিন্তু কাছাকাছি গেছে। হ্যাঁ, বলতে পারো যে হয়তো পরবর্তী লাস্ট হয়তো 30 বছর বা কিছু, হয়তো ওই বাবরি মসজিদের পর থেকে হয়তো বামেদের সঙ্গে মানে বিজেপি তথাকথিত এদের মানে এই পার্টি মানে জনসংঘ পরবর্তী প্রজন্ম বা এই শ্যামাপ্রসাদের এই উত্তরসূরি যাদের বলে থাকি, তারা হয়তো আর কাছাকাছি নেই সেভাবে। মানে সে কেননা তার কারণ হয়তো ওই ইকুয়েশনটাই বদলে গেছে পাওয়ার পলিটিক্সে। মানে ক্রমশ আগে যেটা মানে মেন শাসক বোধহয় কংগ্রেস ছিল সারা দেশে, সেখান থেকে ক্রমশ কংগ্রেস থেকে বিজেপি কনভার্ট হয়ে গেছে মেন শাসক হিসেবে। তার ফলে এরা আবার ওই বললাম আজকে যে তখন বামেরা আবার একটু কংগ্রেসের দিকে ঝুঁকছে বন্ধুত্ব করার জন্য, হাত মেলানোর জন্য। সেই ঠিক আমি জানি না মানে
এখানে বামেদের এখন সংখ্যা খুব খারাপ, কিন্তু যদি এরা ছন্নছাড়া হয় তৃণমূল, তাহলে হয়তো বামেদের মানে বিধানসভার মধ্যে যাই থাকুক, বিধানসভার বাইরে হয়তো তারাই বিরোধী হয়ে উঠবে। তখন হয়তো বিজেপির সঙ্গে বামেদের কনফ্লিক্টে হয়তো, নইলে সত্যি কথা বলো তো বাংলায় বামেদের সঙ্গে বিজেপির সেভাবে মারপিট হয়েছে কোথায়? যতই তুমি দেখতে যাবে মারপিট, সেটা নয় কংগ্রেস নয় তৃণমূলের মারপিট, হয়নি। সেইটাই আমি বলতাম যে যদি শ্যামাপ্রসাদ আরো কিছুদিন বাঁচতো হয়তো, হ্যাঁ মানে কখনো কখনো এক হয়, কখনো কখনো সেটা তো মানে ভাগাভাগি বা কনফ্লিক্ট তো নিজেদের পার্টির মধ্যেও আছে। কংগ্রেসের এত ভাঙন হয়েছে, বামেদের এত ভাঙন হয়েছে, হ্যাঁ সেটা তো হতেই পারে। তেমনি মানে কোনো পার্টি নিজেদের মধ্যেও অনেক কনফ্লিক্ট থাকতে পারে, কিন্তু ওই যদি কিন্তু রাইট লেফট যাই হোক, হয়তো ওই বললাম শ্যামাপ্রসাদ থাকলে এটা দু একজন বাম লোকেরও এটা বলে যে হ্যাঁ সেটা হয়তো হতো, মানে সেটা অন্য ইকুয়েশনে হয়ে যেত, হয়তো ওরা কাছাকাছি হতো, আবার হয়তো মানে ওই কাছে হতো, আবার হয়তো দূরে সরে যেত, কাছে আসতো দূরে সরে যেত। এটা মানে সবটাই রাজনীতির প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে সেটাই হয়তো। একটা একটা জিনিস সিদ্ধার্থদা শোনা যায়, সেটা হচ্ছে যে সময় কাশ্মীরের জেলে শ্যামাপ্রসাদ মুখার্জি যে সময় বন্দী, সে সময়ই নাকি কাশ্মীর সফরে গিয়েছিলেন এবং নেহরু নাকি তিনি তখন তো তিনি সাংসদ, ভারতবর্ষের সাংসদ, কিন্তু নেহরু নাকি তার দেখা করেনি, এবং দেখা করা উচিত ছিল বলেই তো মনে হয়। এইটাই তো মানে এটা কি বিতর্ক নাকি এটা বাস্তব ঘটনা? এটা সেটা বলতে পারবো না। দেখো এটা নিয়ে কথা হয়, নিশ্চয়ই বিতর্ক। আর দেখো একটা জিনিস, এইটাও একটা ব্যাপার যে শ্যামাপ্রসাদের একটা মৃত্যুর এনকোয়ারি হলে ভালো হতো, কিন্তু সেটাও তো ঠিক মতো হলো না। এখন এটা বলতে পারো যে হয়তো কোনো ডকুমেন্টস বা তথ্য সবই হয়তো নষ্ট হয়ে গেছে, এনকোয়ারি করে কিছুই হয়তো পাবে না। কিন্তু যাই হোক, শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে এত বিতর্ক যখন, তখন একটা তদন্ত, যদিও তদন্তে কি হলো আমরা জানি না, এখনো কোনো সত্যিকারের তো কনক্লুশন নেই নেতাজির এত অন্তর্ধান রহস্যের, সেটা আমি হয়তো হতো, কিন্তু একবার হলেই ভালো হতো। যেটা মাঝে মাঝে যেটা শোনা যায় কনফ্লিক্ট, মানে কি জানি, মানে হয়তো আন্তর্জাতিক নানা রকম চাপ থাকে, অনেক সময় অনেক কিছু বলা হয়, তারপর দেখা গেল লোকজন ক্ষমতায় এসে সেই জিনিসগুলো আর করতে পারছে না, সেটা ইচ্ছে করে করছে না নাকি কোনো রকম আন্তর্জাতিক চাপের জন্য করে না, এটা মানে আমাদের মতো লোকের পক্ষে বলা মুশকিল। বুঝতে পেরেছি। সিদ্ধার্থদা, একটা জিনিস মানে অনেক মানুষ চর্চা করছেন, আপনি এই বিষয়ের উপর কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন, সেই কারণে আমি জিজ্ঞেস করছি। আমার আসলে দেখো ইন্ডাস্ট্রি নিয়ে বা আমি বিজনেস রিপোর্টিং করতাম বলে তাই জন্য শ্যামাপ্রসাদের ইন্ডাস্ট্রি নিয়ে কি ভাবনা বা তার সঙ্গে কি, এইটা না আমার একটু মানে এবার মানে অ্যাডভান্টেজ হচ্ছে যে যখন আপনি কাউকে নিয়ে কাজ করেন তখন তো লতায় পাতায় অনেক বিষয় চলে আসে। আমি আপনাকে একটা জিনিস জানতে চাইছি, যেটা হচ্ছে যে নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্ক কেমন ছিল? আমি এটা খুব একটা ভালো যাই না, কিছু কিছু ওই বললাম তো, কিছু কিছু দিকে ভালোই ছিল, আবার কিছু কিছু হয়তো কনফ্লিক্ট হয়েছে। আমি এটা অতটা। আচ্ছা, আজকের শিল্পের জায়গায় দাঁড়িয়ে, মানে ভারতবর্ষের শিল্পের জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি, ভারতের প্রথম শিল্পমন্ত্রী তিনি যদি বেঁচে থাকতেন, যদি দীর্ঘায়ু হতেন, যদি মানে দীর্ঘদিন যদি ভারতের রাজনীতি থাকতেন, তাহলে কি ভারতের শিল্পনীতির ক্ষেত্রে অনেক রদবদল দেখা যেতে পারতো? সেটা হয়তো হতে পারতো, সেটা হয়তো হতো। আচ্ছা, মানে এটা তো মানে কি হলে কি হতো বলে মুশকিল। দেখো পুরো সব সিস্টেমই তো বদলে গেল একটা সময়, মানে এই সোশ্যালিস্ট ব্যাপার দিকে গেল, সোশ্যাল থেকে আবার 90s এর পর থেকে যে ওপেন ইকোনমিটা এসে গেল। হ্যাঁ, এটা খুব মানে দেখো সব দিকেরই ভালো দিক খারাপ দিক ছিল। যেহেতু এলআইসি ন্যাশনালাইজ হয়েছিল কারণ টাকার সাইফান করে লোকজন পালিয়ে যেত বলে ফিরোজ গান্ধী সেই ধরেছিল, এবং সেটা ধরার জন্য ও বলেছিল এইসবের জন্য কিছু করা যাবে না, ন্যাশনালাইজ করতে হবে, নইলে বিমাকারীদের টাকার নিরাপত্তা নেই। ঠিক, এবং এইটা একচেটিয়া ছিল। এখনো অনেক কিছু এসেছে, কিন্তু দেখো এলআইসির সঙ্গে কিন্তু এখনো ঠিক পেরে উঠছে না, যতই বলো। হ্যাঁ, আর ব্যাংকের ক্ষেত্রেও যেটা ব্যাংক যে ঠিক মতো ঋণ পেত না লোকজন, সেইটা যাতে ঠিক মতো ঋণ পায়, টাকা ঠিক মতো, এবং আমাদের তো মানে ছোটবেলায় অনেক সিনেমা দেখেছি, তো দেখবে যে ব্যাংক ফেল হতো, যাই হোক ন্যাশনালাইজ হয়ে যাওয়ার পর তো সেইভাবে ব্যাংক ফেলের ঘটনা ঘটে না, ঘটে দু চারটে ঘটে, কিন্তু সেভাবে ঘটে না। মানে ঘটলেও দেখা যায় একজন কাউকে দিয়ে টেক ওভার করানো হচ্ছে বা কিছু করে ব্যাংকটাকে সেভ করে দেওয়ার চেষ্টা করা হয়। মানে সাধারণত যাতে
মানুষের টাকা মার না যায় সে ব্যাপারে একটু সরকার অনেক বেশি সতর্ক। কিন্তু এই 90-এর দশকের পর থেকে ব্যাংকেরও এই যেহেতু লিবারেলাইজেশন, ব্যাংকেরও অনেক ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সেগুলো এখন কি হবে, মানে এটা শুধু শ্যামাপ্রসাদ বলে না, সময়ের সঙ্গে একটা চাকা ঘোরে। কখনো মনে হয় যে এটাই দরকার ছিল, আবার তার 30 বছর বাদে মনে হয় যে না এটা দরকার নেই, অন্যটা করলে ভালো, উল্টোটা করলে ভালো হয়। আজকে কিছু না, এই সিঙ্গুর নিয়েই বলো না, শুধু তো মানে তৃণমূল নয়, বিজেপিও তো তখন দোষর ছিল যে সিঙ্গুরে কারখানার বিরোধিতা করার জন্য। আজকে কিন্তু এসে বিজেপি তো বলছে যে সিঙ্গুরে টাটাকে ফেরাতে হবে, কিন্তু সেই সময় তো সবাই বুদ্ধবাবুর বিরোধিতা করেছিল। এটা টাইমের সঙ্গে সঙ্গে অনেকের উপলব্ধি হয়। কিছুটা আমার মাঝে মাঝে মনে হয় লোক একটা হুজুগে চলে, মানে একটা বিরোধিতা করছি বলে বিরোধিতা করে ফেললো। হ্যাঁ, সেটা ভালো কি খারাপ সেটা মানে বা সময় হয়তো উপলব্ধিটা আসছে। দেখা যাক, যদি ভালো হয় শিল্প আবার আসে। সত্যি কথা বলতে কি, আমি একটা কথা বলি যে বেঙ্গলে মানে ক্যালকাটার বিজনেসের বা সমস্যাটা কিন্তু শুরু হয়েছে 1911 সাল থেকে। ওই বঙ্গভঙ্গ রদ হলো বা হ্যাঁ, আর যেদিন ওই দেখা গেল বঙ্গভঙ্গ রদ করার দিন যে মজুমদার যেদিন ঘোষণা করলো সেদিন আর একটা রাজধানীটা করলো। এবং এই ক্যাপিটাল শিফটের আমি দুটো মানে বলি, ক্যাপিটাল মানে যেমন রাজধানী, ক্যাপিটাল মানে মূলধন। ওই ক্যাপিটাল শিফট, রাজধানীও যেমন সরলো, এই কলকাতা থেকে না মূলধনটাও যেন সরে যেতে থাকলো। আচ্ছা, হ্যাঁ, এবং আমি যদি দেখো কলকাতা বা বোম্বের স্বাধীনতার আগে যে পাওয়ার শুধু নয়, স্বাধীনতার পরেও 50-এর দশকেও যে মানে কলকাতা ও বোম্বে যে দাপট বিজনেসে, দিল্লির কিছু নেই। আর এখন দিল্লির অবস্থা দেখো তো, বিজনেসে রাজধানী ইনফ্লুয়েন্সে সে বিজনেসটাও কতটা মানে এক্সপ্যান্ড করে ফেললো। এইটা এই জায়গাটা 50-এর দশকে কিন্তু কলকাতা ভীষণভাবে মানে স্বাধীনতার পরেও দেশভাগ, জুট ঝাড় খেয়েছে, তারপরেও মানে জুটটা তো ভীষণভাবে ঝাড় খেয়ে গেল দেশভাগের জন্য। তারপরেও 50-এর দশকে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রির অবস্থা ভালো, কিন্তু সেখানে দিল্লিতে সেরকম কিছু ইন্ডাস্ট্রি নেই। কিন্তু এখন দেখো প্রচুর প্রচুর ইন্ডাস্ট্রির হেড অফিস গুলো ওদিকে সরে গেছে, ওখানে এত ইন্ডাস্ট্রি হচ্ছে। সেটা রাজধানীর কারণে রাজধানীর কারণে একটা হবেই। আমি বললাম তো, মাঝে মাঝে হেসে বলা হচ্ছে লোকজন যে এবার সব ফিরিয়ে আনো, রাজধানীটাকে ফিরিয়ে আনো, কলকাতায় রাজধানী ফিরে আসো, তাহলে হয়তো অনেক কিছুই বদলে দিতে পারে। হ্যাঁ, একটা জিনিস আপনার কাছে এটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিজেপি সরকারে আসার সময় থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে একটা মানে খুব জোরালো ক্যাম্পেইন শুরু করে। মানে অনেক ক্ষেত্রেই বঙ্গ সমাজ, বাঙালি শ্যামাপ্রসাদ সম্পর্কে যে কথা জানতেন না, শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস, তার সম্প্রসারণ, তার গুরুত্ব, এগুলো তো অনেক ক্ষেত্রে অনেক কিছু অজানা ছিল, সেগুলো ধীরে ধীরে তুলে নিয়ে আসা হয়। আপনার কি এটা কোথাও মনে হয় যে বাঙালির মননে, বাঙালির স্মৃতিতে শ্যামাপ্রসাদ মুখার্জি কার্যত চাপা পড়ে গিয়েছিলেন, তাকে বিজেপির হাত ধরে রিভাইভ হলো? দেখো, একেবারে ছিল না তা নয়, এটাও যেমন সত্যি যে ছিল না তা নয়, কিছু কিছু মনের মধ্যে শ্যামাপ্রসাদের কথা উঠতো। আবার এটাও ঘটনা, যেহেতু এরা এলো, এই যে চর্চা কত এক সপ্তাহ ধরে কিন্তু শ্যামাপ্রসাদকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। এবং আমি বলছি, তুমি যেমন আমাকে এই আলোচনাটার মেন ফোকাসটা ইন্ডাস্ট্রির দিকটাই নিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রি নিয়েও কথা হচ্ছে, যে মানে শ্যামাপ্রসাদের ওই অবদানটা, মানে শ্যামাপ্রসাদ বললেই মেনলি দুটো জিনিসই ওঠে। আমি বলছি, একটা হলো মানে রাজনৈতিক দুটো ইস্যু, একটা হলো মৃত্যু বিতর্ক, আর একটা হলো তোমার এই পশ্চিমবঙ্গ হওয়া, এটা। কিন্তু এই লাস্ট এই 7-10 দিন আছে না, মানে এবারে কিন্তু যেহেতু তার লোকজন পড়াশোনা করছে, লোকজন একটু দেখছে, সবাইকে বলতে বলেছে, তার ফলে এই ইন্ডাস্ট্রির ব্যাপারটা উনিও যে মানে তার আমলে যে শিল্পনীতি তিনি যে করেছিলেন, এই কথাগুলো লোকজন বলছে না, জানেন। দেখো, জানে না তা নয়, আমরা অনেক কিছুই হয়তো জানি, অনেক সময় মানে লোকজন জানে, কিন্তু ওই মানে চর্চার অভাবে বা ইয়ের অভাবে খেয়াল থাকে না, বা বলার পরে হয়তো এগুলো খেয়াল হচ্ছে লোকের, হ্যাঁ সত্যি তো উনি তো প্রথম শিল্পমন্ত্রী, এটা বলার পর অনেকেরই খেয়াল হচ্ছে। আর তো একটা ওইটা হয়তো টার্মিনোলজিতে দুই একজন ভুল করে ফেলছে, যে মানে যেটা হয় ইন্ডাস্ট্রি কমার্স মিনিস্টার, ইন্ডাস্ট্রি কমার্স নয়, কিন্তু ইন্ডাস্ট্রি সাপ্লাই, মানে শিল্প সরবরাহ মন্ত্রী, কিন্তু তখন মানে
পোর্টফোলিওটা এইভাবে ছিল। এইভাবে ছিল। এখন যেমন বললি কিন্তু মানে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাঁ, মানে হ্যাঁ। শিল্প বাণিজ্য মন্ত্রী, হ্যাঁ। কিন্তু শিল্প বাণিজ্য মন্ত্রী নয়। এটা কিন্তু জানে যে শ্যামাপ্রসাদ সম্পর্কে একেবারে জানে না লোকজন না, এবং উনি যে মানে প্রথম এই মন্ত্রী শিল্পমন্ত্রী সেটাও মোটামুটি অনেক লোকই জানে। তবে ওই বললাম তো, আবার না জানাও ব্যাপার থাকে, হুম। ভুলে যাওয়ার, হুম। আলোচনায় না থাকলে সেটা ভুলে যাওয়ারও ব্যাপার এই থাকে। মুখ্যমন্ত্রী পার্টটা যেটা আপনার কাছে জানতে পারলাম, এটাও তো হ্যাঁ, একটা- একটা ওই বইপত্র পড়তে গিয়েই দেখেছি এই জিনিসটা তারা চেয়েছিল। এখন দেখো সেটা কতটা জোরদার নয়, হুম। সেটা তো মানে সেটা তো একটা থাকে। হুম। হয়তো এখন আমার মাঝে মাঝে মনে হয় এক দু একটা বইতে পড়েছি বলে, তখন হয়তো ওইটা হলো না বলে একে হয়তো ইন্ডাস্ট্রি মিনিস্টার দিল, এইটাই হয়তো মানে বুঝতে পেরেছি। সেই এক্সপ্রেশনটা নেই। হুম, হুম, হুম। হ্যাঁ, কিন্তু এখান থেকে মনে হতেই পারে কিন্তু ইতিহাস ওইটা ঘাঁটলে হলো তো না, তাই মনে হবে। হয়তো আরো কিছু বই পড়লে হয়তো আরো এটা ক্লিয়ার পাবো। হুম, হুম। যেগুলো বলছি যেমন হুম। হ্যাঁ, এই জিনিসগুলো যখন এটা চাইছে তারা হয়তো মানে এটা হলো না, ঠিক আছে তাহলে ওটা হলো। হুম। মানে এটা তো অনেক সময় হয়, এখানকার চিফ মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী করা হলো, তাই সেই কেন্দ্রীয় মন্ত্রী হলে কোন পোর্টফোলিওটা দিল, সেটাও একটা ব্যাপার। ইন্ডাস্ট্রি দেওয়ার মাঝে যে একটা ব্যবসায়ী শিল্প মহলের একটা মানে প্রভাব হুম। আছে। না, আপনি যেটা বলছেন সেই লিঙ্কটা ধরলে কিন্তু এখানে মুখ্যমন্ত্রী হতে পারলেন না, তার সাবস্টিটিউট যে ওইটাকে তৈরি করা হলো তা কিন্তু খানিকটা মনেও হচ্ছে। মনে হতে পারে, এটা মানে খুব স্বাভাবিক। হুম। আর বুঝতেই পারছো মানে এবং খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট দেওয়া হলো তাকে। ওদের তো গান্ধীর ওর ভীষণ একটা প্রভাব ছিল, মানে ওকে খুব মানে পছন্দ করতেন গান্ধীজি, মানে বিড়লাকে খুবই পছন্দ করতেন। মানে ব্রজমোহন বিড়লাকে। না, ঘনস্থান। আচ্ছা, 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 আচ্ছা। ওর মানে প্রিয় লোক জিডি বিড়লা। আচ্ছা, আচ্ছা। তবে ওই মানে বিড়লা বাড়ির সঙ্গেই ওনার ভালো সম্পর্ক। শেষ দিনও তো বিড়লা হাউসে গিয়ে মারা গেছে। হুম, হুম। মানে ওখানে থাকতেন, করতেন সবার সঙ্গে গিয়ে, পার্টিকুলারলি জিডি বিড়লাকে ভীষণ মানে পছন্দ করতেন। বুঝতে পেরেছি। আর জিডি বিড়লারও তো দেখো এদেরও তো সবই মানে একেবারে কারোরই কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই তা তো নয়। তারা তো জানতো না কবে স্বাধীন হবে, হুম, হুম। কিন্তু তারা তো কংগ্রেসকে সাপোর্ট করেছে। হুম। কংগ্রেসকে ফাইন্যান্সিয়ালি বলুক, তখন তো মানে পার্টি ইন পাওয়ার প্রতি বলি সেটা তো ইংরেজ, হুম, হুম, হুম। কিন্তু ইংরেজের বদলে সে তো কংগ্রেসকে করছে, সেটা অপোজিশনকে প্যাট্রোনাইজ করছে। হুম। তাহলে তার ফলে তো একটা মনে হবেই যে পরবর্তীকালে তার ইনফ্লুয়েন্স, এবং সেটাও দেখা গেল যে মানে গান্ধীজি বা প্যাটেল মারা যেত, বিড়লাদের একটা ইনফ্লুয়েন্স কংগ্রেসের উপর ছিল, এবং পরবর্তীকালে নেহরুর ওপর ছিল। মানে নেহরুও ঠিক ওকে পরবর্তীকালে ইগনোর করতো না, তারও হয়তো মনে হয়েছিল যে সে তো মানে দুর্দিনে কংগ্রেসের পাশে থাকে, ব্যবসায়ীদের ছাড়া তো দেশ চালানো যায় না। দেশ চালানো যায় না। এবং ওটাও একটা ব্যাপার যে হুম। কিন্তু একটা সময় আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে বা কিছু, সেটাও মানে শুধুই ব্যবসা করছে তা তো নয়, যেমন তার ইনফ্লুয়েন্স সেই। এখন বরং আমার মাঝে মাঝে মনে হয় যে এখনকার ব্যবসায়ীরা তারা পুরোটাই খুব ক্যালকুলেটিং। তারা হয়তো 30-এর দশকে ব্যবসায়ীরা অতটা ক্যালকুলেটিং, অতটা কিছুটা হয়তো ইমোশন ছিল। এখন পুরোটাই ক্যালকুলেটিভ হয়তো। বুঝতে পেরেছি। অনেকগুলো অজানা তথ্য আমরা আজকে জানতে পারলাম সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের কাছ থেকে, সাংবাদিক এবং প্রাবন্ধিক। প্রচুর পড়াশোনা, ফলে উনি আমাদের অনেক কিছু জানাতে পারলেন। আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো জানাবেন আমাদের, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সিদ্ধার্থ দা।